আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী 2027, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসের ধারাবাহিকতায় আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের নতুন একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা গতদিন যেই টপিকগুলি পড়িয়েছি সেইগুলো ব্যতি রেখে বাকি যে টপিকগুলি আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চিনের প্যাটার্ন অনুযায়ী, কোশ্চিনের দাগ অনুযায়ী তোমাদের টপিক পড়াচ্ছি, তো সেই দাগ অনুযায়ী আজকে নতুন একটা টপিক আমাদের। তো এই টপিকে আমরা মোটামুটি এই টপিকের কি তোমাদের পরীক্ষা আসতে পারে, এই টপিকে মার্ক কত, সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা করবা। আশা করি আজকে ক্লাসে পরে এই টপিকের উপরে ফার্দার কোনো সমস্যা তোমাদের হবে না এবং এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাস নাম্বার 3 আজকে। অলরেডি আমরা দুটো ক্লাস নিয়েছি, দুটো ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি আজকের ক্লাসে আজকে যে টপিক আমরা পড়াবো সেটা তোমরা খুব সহজে বুঝে যাবা। আজকে তোমাদের সাথে আমি আছি ইনস্ট্রাক্টর আব্দুল হাসিব, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের আমাদের টপিকের বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন কিন্তু তোমরা সবাই অনেক ছোটো থাকতেই পড়ো, অর্থাৎ ন্যারেশন টপিকটা তোমাদের খুবই কমন টপিক। এটা অনেক আগে থেকে তোমরা পড়ে থাকো, কিন্তু তারপরেও তোমরা অনেকে এটা ভুল করো। এই ন্যারেশন কিন্তু তোমাদের অ্যাডমিশন চাকরিতেও লাগবে, অর্থাৎ এই যে তুমি ন্যারেশন ক্লাস 6 বা 7 থেকে শুরু করছো, তখন থেকে কিন্তু চাকরি পরীক্ষা পর্যন্ত ন্যারেশন তোমার পিছু ছাড়বে না। সো ন্যারেশনে ভালো করতে হলে কি করে তোমার সব রুলসগুলো পড়তে হবে না পড়তে হবে, বেসিক কনসেপ্টটা আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এবং প্যাসেজ ন্যারেশনও কী করে করতে হবে সেটা আমরা জানবো। তো ন্যারেশন তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে 7 দাগে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে কোশ্চিন আছে, কোশ্চিনের 7 নাম্বার দাগে থাকবে ন্যারেশন, এবং এই ন্যারেশনে তোমাদের মার্ক হচ্ছে 5 মার্ক ন্যারেশনে। এই 5 মার্ক ইনশিওর করতে হলে, এই 5 মার্ক সিকিউর করতে হলে কীভাবে পড়তে হবে সেই অনুযায়ী, অর্থাৎ বিশেষ করে আলিমকে ফোকাস করে আমরা এটা যেহেতু ক্লাসটা নিচ্ছি, আলিম ব্যাসকে ফোকাস করে, যার কারণে আলিমের কোশ্চিন প্যাটার্ন কেমন হয় ন্যারেশনের উপরে, আলিমের কোশ্চিনে কী আসে না আসে সেই বিষয়টা আমাদের ফোকাস থাকবে, সেটা আমাদের লক্ষ্য থাকবে ভালো করার কি করে যায় আলিম পরীক্ষাতে। ঠিক আছে, প্রথমে আমরা ন্যারেশনে একটু বেসিক জানবো। দেখো ন্যারেশন কি ও কত প্রকার। ফার্স্ট অফ অল, বক্তার কথা বর্ণনা করা পদ্ধতিকেই ন্যারেশন বলে, অর্থাৎ একজন বক্তা যে কথা বলছেন তার কথা থার্ড পারসন হয়ে বর্ণনা করার পদ্ধতি যেটা, সেটাকে আমাদের ন্যারেশন বলে। ন্যারেশন 2 প্রকার, এক হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কোনটা? বক্তার কথা হুবহু প্রকাশ করা, অর্থাৎ বক্তা যেভাবে বলছে সেভাবে যদি আমরা কাউকে প্রকাশ করি তাহলে সেটাকে ডিরেক্ট স্পিচ বলে। আর ইনডিরেক্ট স্পিচ কোনটা? বক্তার কথা নিজের মতো করে বর্ণনা করা, অর্থাৎ বক্তা যেভাবে বলছে সেইভাবে না বলে নিজের মতো করে বক্তার কথাটা কাউকে বলা বা বর্ণনা করা। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্টের মধ্যে আশা করি তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা এক্সাম্পল খেয়াল করি। দেখো, আলী সেইস আই অ্যাম হাংরি। আলী বলে বা বলছে আমি হাংরি, আমি ক্ষুধার্ত। এখানে দেখো এই যে আইটাকে, এই আইটা কিন্তু এই আলীকে ইন্ডিকেট করতেছে। তাহলে বক্তা যেভাবে বলছে যে আমি ক্ষুধার্ত সেইভাবেই কিন্তু এখানে উল্লেখ করা আছে। আলী এখানে আই দিয়ে যেহেতু বলা আছে, তার মানে এটা আলীকেই ইন্ডিকেট করতেছে, বোঝা যাচ্ছে যে আলী বলছে আমি ক্ষুধার্ত। এখানে দেখো আলী সেইস দ্যাট হি ইজ হাংরি। আলী বলছে যে সে ক্ষুধার্ত। এখানে খেয়াল করো এই যে এই হিটাও কিন্তু আলীকে ইন্ডিকেট করতেছে, কিন্তু এখানে আলী যেভাবে বলছে আমরা সেভাবে উল্লেখ করি নাই, আমরা উল্লেখ করছি নিজের মতো করে। আমরা এখানে যদি আলীর মতো করে উল্লেখ করতাম, সাপোজ আলী যখন তোমাকে বলবে যে সে ক্ষুধার্ত, সে তো বলবে না যে সে ক্ষুধার্ত, সে বলবে আমি ক্ষুধার্ত। সেরকমভাবেই এখানে আলী বলছে যে আমি ক্ষুধার্ত, কিন্তু তুমি যখন নিজে এটা অন্য কাউকে বলতেছো থার্ড পারসন হয়ে, তখন তুমি তাকে হি বলে সম্বোধন করতেছো, যেহেতু আলী মেল, যার কারণে আলীর প্রোনাউন হি হিসাবে তোমরা তাকে সম্বোধন করতেছো। তাহলে আমরা বুঝলাম যে ডিরেক্ট এবং ইনডিরেক্টের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে বক্তার কথা বক্তা যেভাবে বলছে সেইভাবে যদি আমরা কাউকে বর্ণনা করি তাহলে সেটা ডিরেক্ট, বক্তার কথা যদি নিজের মতো করে কাউকে বর্ণনা করি তাহলে সেটা ইনডিরেক্ট। আশা করি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। এখন দেখো ডিরেক্ট স্পিচের প্রধান দুটি অংশ। ডিরেক্ট স্পিচে প্রধান দুটি অংশ থাকে, এক হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এক হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এখানে সেন্টেন্সটা খেয়াল করো। আচ্ছা, সেন্টেন্সটা পরে খেয়াল করো, আগে এখানে দেখো রিপোর্টিং ভার্ব কোনটা।
সেন্টেন্সের মধ্যেই দেখবা রিপোর্টিং ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সে, অর্থাৎ তোমাদের যখন ন্যারেশন করতে দেওয়া থাকবে ন্যারেশনে দেখবা এই যে ইনভার্টেড কমার বাইরে একটা ভার্ব থাকবে, সেটাকেই বলে আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এবং ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা থাকবে এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোনটা সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। ইনভার্টেড কমার বাইরের অংশ, ইনভার্টেড কমার ভিতরের অংশ, এই যে বাইরের অংশ এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা, আর এখানে ইনভার্টেড কমার ভিতরে যেটা সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে এখানে দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস দেখো, নোটটা খেয়াল করো, ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমা উঠে যায় এবং সাধারণত ড্যাট বসে। অর্থাৎ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কি বসে, সাধারণত কমা উঠে যায়, ড্যাট বসে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেই। হি সেড আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখানে দেখো এই যে সেইডটা আছে না, এই সেইডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটুকু আছে না এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তাহলে এটা যখন আমরা চেঞ্জ করব, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন কীভাবে করব আমরা, হি সেইড, এই যে কমা আছে না, কমাটা উঠে যাবে, কমা উঠে যায়, ড্যাট বসবে, হি সেইড ড্যাট। তারপরে এই যে আই আছে না, আমরা একটু পরে জানবো যে পার্সন, ফার্স্ট পার্সন কাকে ফলো করে, সেকেন্ড পার্সন কাকে ফলো করে, থার্ড পার্সন কাকে ফলো করে, সেটা একটু পরে জানবো আমরা। এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে, মনে রাখবা ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। তাহলে হি সেইড ড্যাট, হি, যেহেতু এখানে প্রেজেন্ট আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তাহলে হি সেইড দ্যাট হি লাভড ইউ, ইউটা ফলো করে সবসময় সেকেন্ড পার্সনকে, যেহেতু সেকেন্ড পার্সন এখানে অবজেক্টকে, যেহেতু অবজেক্ট এখানে নাই সেহেতু আমরা ইউ দিতে পারি, অথবা এখানে মি দিতে পারি, কারণ যেহেতু এখানে, আচ্ছা এখানে মি দিলে মনে হয় সব থেকে পারফেক্ট হবে বেশি, আমরা মি দিলাম। হি সেইড দ্যাট হি লাভড মি, সে আমাকে ভালোবাসে, কারণ যেহেতু ইউ বলছে তার মানে তার সামনে হয়তো আমি উপস্থিত ছিলাম, যার কারণে সে হয়তো আমাকে বলছে, এরকম টাইপের ধরে আমরা মি দিলাম। ওকে, তাহলে এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মেইনলি ফোকাসড আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ডিরেক্ট স্পিচের প্রধান দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টেড স্পিচের বাইরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর কমা উঠে যে আমাদের বসে ড্যাট, এইটা আপাতত মনে রাখো। আর এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম, আমরা বাকিগুলোও শিখবো ইনশাল্লাহ। তো এই স্লাইডটা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখন দেখো পার্সন পরিবর্তনের নিয়ম। আমরা যারা ন্যারেশন শিখতে চাই আমাদের অবশ্যই পার্সন পরিবর্তনের নিয়মটা মাথায় রাখতে হবে। পার্সন পরিবর্তনের যে নিয়মটা, তার মধ্যে নিয়ম হচ্ছে সন ফর্মুলা বলা হয় এটাকে। এই সন ফর্মুলা হচ্ছে মনে রাখতে হবে মনে মনে যে সন ফর্মুলা, যখনই ন্যারেশন করবো তখনই মাথায় আসবে যেন সন ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথমত আমাদের পার্সনের যে 3 প্রকার সেটা জানতে হবে। পার্সন মোট 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা ইংরেজি কি, আই উই। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, ইউ। থার্ড পার্সন হচ্ছে দে, শি, হি, দেন ইট বা কোনো কারোর নাম। তাহলে এই যে পার্সন 3 প্রকার আছে এটা আমরা জানলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে প্রথমে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ যখন আমাদের ফার্স্ট পার্সন থাকবে, রিপোর্টেড স্পিচে যখন আমাদের ফার্স্ট পার্সন থাকবে, রিপোর্টেড স্পিচ কোনটা ছিল, যেটা আমাদের ইনভার্টেড কমার ভিতরে ছিল। তো রিপোর্টেড স্পিচে যখন আমাদের ফার্স্ট পার্সন থাকবে সেইটা আমাদের সবসময় সাবজেক্টকে ফলো করবে। এবং এই যে রিপোর্টেড স্পিচ, এখানে যখন আমাদের সেকেন্ড পার্সন থাকবে সেটা সবসময় আমাদের অবজেক্টকে ফলো করবে। এই যে অবজেক্ট, সাবজেক্ট। এবং রিপোর্টেড স্পিচে যখন থার্ড পার্সন থাকবে সেটা কাউকেই ফলো করবে না, কোনো রকম পরিবর্তন হবে না, নো চেঞ্জ। তাহলে যে সন ফর্মুলা বললাম মনে রাখবা, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, থার্ড পার্সন কাউকে ফলো করবে না। তাহলে এস এ সাবজেক্ট, ওটে অবজেক্ট, এন্টে নো চেঞ্জ। আশা করি এই সন ফর্মুলা মনে রাখলে তোমরা
এই ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবা। তো এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আরও সহজ হবে। আচ্ছা, তিনটা এক্সাম্পল দিলে আরও সহজ হবে। তো আমরা একটা দিয়েই মোটামুটি ট্রাই করি আগে। আচ্ছা, সেকেন্ড পারসন দিয়ে ট্রাই করি। হি সেড আচ্ছা আমরা আই ইট রাইস, আমি ভাত খাই, এটা ইনভার্টেড কমার মধ্যে আমরা দিলাম। এখন দেখো আমরা চেঞ্জেসগুলো পরে যেটুকু আমরা শিখছি সেটুকু চেঞ্জ এখানে দেখাবো, বাকিটুকু আমরা যখন ধাপে ধাপে শিখবো তখন পুরোটা চেঞ্জ করব। তো প্রথমে আমরা শিখছি হচ্ছে কমা উঠে যায় ড্যাট বসে, তাহলে এখানে আমাদের হি সেইড ড্যাট। দেন আমরা শিখছি এখানে যে সাবজেক্ট ইনভার্টেড কমার মধ্যে যদি আমাদের ফার্স্ট পারসন থাকে, সেই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, তাহলে এই বাকি সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এই যে ফার্স্ট পারসন এইটা আমাদের হিকে ফলো করবে, তাহলে হি সেইড ড্যাট, তারপর আমাদের হি হবে। বাকি এখানে কি হবে সেটা আমরা এর পরে জানবো, অর্থাৎ এখানে চেঞ্জ করবো না আমরা, যেহেতু এখন আমরা টেন্সের পরিবর্তন পড়ি নাই। তো আপাতত যেটুকু পড়ছি সেটা খেয়াল করো, এখানে ফার্স্ট পারসন ছিল যার কারণে এটা ফলো করছে সাবজেক্টকে। এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে ফলো করতো অবজেক্টকে, অবজেক্ট এখানে কিন্তু নাই। আবার এখানে যদি থার্ড পারসন থাকতো তাহলে কাউকে ফলো করতো না, অর্থাৎ চেঞ্জ হইতো না। তাহলে বিষয়টা মনে রাখবা, সন ফর্মুলা, সাবজেক্টকে ফলো করবে ফার্স্ট পারসন, অবজেক্টকে ফলো করবে সেকেন্ড পারসন, এবং কোনো রকম চেঞ্জ হবে না থার্ড পারসন থাকলে। ঠিক আছে? এখন দেখো টেন্স পরিবর্তনের প্রাথমিক শর্তগুলো। প্রথমেই প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি থাকে, তাহলে যদি রিপোর্টিং ভার্বে এই ফর্মে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্স কোনো পরিবর্তন হয় না। আমরা রিপোর্টিং ভার্ব কোনটা সেটা জানলাম, জানার পরেও এখন দেখো যেটা বলতেছে, যদি এই যে রিপোর্টিং যে ভার্ব, এই ভার্বটা যদি আমাদের প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে তাহলে কোনো রকম পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? রিপোর্টেড যে স্পিচ আছে সেটা পরিবর্তন হয় না। আমরা এক্সাম্পল খেয়াল করি, দেখো হি সেজ আই অ্যাম ইল, এই যে সেজ দেখতেছো না, এটা কি আছে? প্রেজেন্টে আছে না? কোনো ভার্বের সাথে এস বা ইয়েস কখন যুক্ত হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হলে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু আছে, সরি এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট যখন থাকবে বা প্রেজেন্ট থাকবে তখন কিন্তু আমাদের এই যে রিপোর্টেড যে স্পিচটা আছে এইটুকু পরিবর্তন হবে না। কেমন দেখো, এটা যখন আমরা ইনডিরেক্ট করছি তখন দেখো লিখছি হি সেইজ, দেন এখানে এই যে কমা উঠে যায় ড্যাট বসাইছি, কিন্তু তারপরে দেখো এই যে ফার্স্ট পারসন আছে না আই, এইটা কিন্তু এই যে হিকে ফলো করে, যার কারণে আমরা হি বসাইছি। তারপরে দেখো এখানে আমরা এম থাকার কারণে ইজ লিখছি এবং ইল যা আছে এক্সটেনশন বসাই দিচ্ছি। এখানে তোমরা বলতে পারো পরিবর্তন তো হয়েছে, পরিবর্তন বলতে কিসের হয়েছে? পরিবর্তন আমাদের টেন্সের হবে না। যখন আমাদের এই যে রিপোর্টেড ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব যখন আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার হবে তখন টেন্সের পরিবর্তন হবে না, মনে রাখবা। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা অন্য যা যা থাকবে তার পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন নয়। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্সের কোনো পরিবর্তন কিন্তু এখানে হয় নাই। টেন্সের পরিবর্তন তখনই হবে যখন সেটা পাস্ট হবে। তাহলে আপাতত মনে রাখো, প্রেজেন্ট এবং ফিউচার যদি হয় রিপোর্টিং ভার্ব তাহলে কোনো রকম রিপোর্টের স্পিচে পরিবর্তন আনা যাবে না, টেন্সের পরিবর্তন আনা যাবে না। বাকি যেগুলো আছে যেমন কমা উঠে যায় ড্যাট বসে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, থার্ড পারসন নো চেঞ্জ হয়, তো এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হবে। শুধুমাত্র টেন্সে কোনো পরিবর্তন হবে না। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটেই আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করো, সামি উইল সে হি রাইটস আ লেটার। সামি বলবে যে, কি বলবে? হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এখানে দেখো সামি উইল সে, উইলটা আছে ফিউচার, আমরা বুঝে গেলাম। তাহলে এখানে এই যে রিপোর্টেড যে স্পিচ আছে এখানে কোনো রকম চেঞ্জ নিয়ে আসা যাবে না। তাহলে এই কমা উঠে যে আমরা দ্যাট বসালাম, হি আছে, হি যেহেতু থার্ড পারসন কাউকে কোনো রকম চেঞ্জ হয় না, তাহলে হি এখানে বসে যাবে। দেন রাইটস আছে, রাইটস বসে গেল, এই লেটার আছে, এই লেটার বসে গেল। তাহলে এখানে কোনো রকম চেঞ্জ আসলো না, টেন্সে কোনো রকম পরিবর্তন হলো না। তো আমরা জানলাম যখন আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট কিংবা ফিউচার থাকবে তখন আমাদের রিপোর্টেড স্পিচে কোনো রকম টেন্সে পরিবর্তন হবে না। আশা করি এটা তোমরা ক্লিয়ার। দেন টেন্সের পরিবর্তনটা দেখো, কখন আমাদের টেন্সের পরিবর্তন হবে?
যখন আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট হবে তখন আমাদের টেন্সের পরিবর্তনগুলো হবে। তাহলে টেন্সের পরিবর্তন কখন হয় না, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো টেন্সের পরিবর্তন হবে যখন আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট হবে। তো রিপোর্টিং ভার্ব পাস্ট হলে টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে, কেমন হবে, সেটা এখন একটু আমরা দেখব। দেখো, যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। অর্থাৎ যেটা থাকবে প্রেজেন্টে থাকবে সেটা পাস্ট ইনডিফিনিটে বা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হচ্ছে। যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। যদি ডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কিন্তু 2 টাইমস করতে হচ্ছে। যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট আছে তখন পাস্ট পারফেক্ট করতে হচ্ছে, যখন পাস্ট ইনডিফিনিট আছে তখনও পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমাদের টেন্সের পরিবর্তনগুলো মূলত হয়। আর এইটা পরিবর্তন হবে তখনই যখন আমাদের এই যে রিপোর্টিং যে ভার্বটা আছে, যখন আমাদের রিপোর্টিং ভার্বটা আছে এটা যখন আমাদের পাস্ট হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তখনই এই পরিবর্তনগুলো হবে, তাছাড়া কিন্তু এগুলো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট না হয়ে প্রেজেন্ট কিংবা ফিউচার হয় তাহলে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে যে পাস্ট ইনডিফিনিট হয় এটা আর হবে না। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যে পাস্ট কন্টিনিউয়াস হয় এটার চেঞ্জেস হবে না। কারণটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কিংবা ফিউচারে আছে। রিপোর্টিং ভার্ব যখন আমাদের পাস্টে হবে তখনই এই স্ট্রাকচারটা বা এই যে চার্টটা আছে এটা খাটবে, এটা নিয়ম অনুযায়ী বসবে। আচ্ছা, এখন মডেল অক্সিলারি কিছু পরিবর্তন দেখো। মডেল অক্সিলারি যেগুলো আছে সেগুলোর পরিবর্তন আমরা দেখি। দেখো, শ্যাল বা উইল থাকলে শ্যালের পরিবর্তে আমাদের শুড বসবে, উইলের পরিবর্তে বসবে উড। ক্যান থাকলে ক্যানের পরিবর্তে আমাদের বসবে কুড। মে থাকলে মাইট। মাস্ট থাকলে হ্যাড টু বসে। ঠিক আছে, এগুলো মনে রাখবা। শ্যাল বা উইল থাকলে শুড, উড। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। নোটটা খেয়াল করো, চিরন্তন সত্য বাক্য বোঝালে টেন্সে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা চিরন্তন সত্য একটা বাক্য দেখি। তো চিরন্তন সত্য বাক্যগুলো সাধারণত কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট এবং চিরন্তন সত্য বাক্য যেহেতু, সেহেতু এটাকে আর পাস্ট ইনডিফিনিটে করা যাচ্ছে না টেন্স অনুযায়ী, যেহেতু আমরা একটু আগে জানলাম। যদিও এটার রিপোর্টিং যে ভার্বটা সেটা যদিও পাস্ট হয় তবুও কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সে বলেছিল যে, কি বলেছিল, সে বলেছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখো, সূর্য যে পূর্ব দিকে ওঠে এটা কিন্তু চিরন্তন সত্য বাক্য, যার ফলে এখানে কোনো রকম আমাদের চেঞ্জেস নিয়ে আসা যাবে না। আমরা একটু আগে জানছি যদি আমাদের রিপোর্টিং যে ভার্বটা আছে এটা যদি পাস্ট হয় তাহলে আমাদের এই বাক্যে দেখতে হবে প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। সেই চেঞ্জেসগুলো এখানে হবে না, কারণ এইটা আমাদের এক্সেপশন কোনটা, যখন আমাদের কোনো ইউনিভার্সাল ট্রুথ বলবে বা চিরন্তন সত্য কোনো কথা আসবে তখন সেখানে আমার পরিবর্তন করা যাবে না। তো এটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমরা কি লিখবো, দেখো, হি সেড দ্যাট। এই যে কমাটা উঠে যায়, দ্যাট বসলো, দেন ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে যে যা আছে তাই বসে যাবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, শেষ। তাহলে এখানে আমাদের কোনো রকম চেঞ্জ আসলো না। মনে রাখবা, অক্সিলারি ভার্বের পরিবর্তন শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ যদি কখনো হয় তখন আমাদের যে এই যে ভার্বটা আছে, আমাদের ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে সেই ভার্বটা আমাদের যাই থাকুক না কেন, প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, ফিউচার থাকুক, কোনো রকম চেঞ্জ আসবে না ইনভার্টেড কমার ভিতরে যা যা আছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে কোনো রকম পরিবর্তন হবে না, রিপোর্টিং ভার্ব যাই থাকুক না কেন, কারণ রিপোর্টেড স্পিচটা তখন আমাদের ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে। এখন দেখো, সময় ও নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। আমরা যা প্যাসেজ ন্যারেশন করব, আমাদের পরীক্ষাতে তো প্যাসেজ ন্যারেশনই আসে, তো এটা করার জন্য এই শব্দের পরিবর্তনগুলো আমাদেরকে জানার প্রয়োজন। যখন আমাদের
ডিরেক্টে নাও থাকবে তখন ইনডিরেক্টে আমরা সেটাকে দেন করব। যখন ডিরেক্টে আমাদের ডিস থাকবে ইনডিরেক্টে আমরা ড্যাট করব। ডিরেক্টে যখন টু ডে থাকবে ইনডিরেক্টে আমরা ড্যাট ডে করব। ডিরেক্টে যখন আমাদের টুমোরো থাকবে ইনডিরেক্টে আমরা দ্য নেক্সট ডে করব। ডিরেক্টে যখন ইয়েস্টারডে থাকবে ইনডিরেক্টে আমরা দ্য প্রিভিয়াস ডে করব। টু নাইট যখন থাকবে তখন দ্যাট নাইট করব। অর্থাৎ এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ প্যাসেজ ন্যারেশনে এই টাইপের ওয়ার্ডগুলো অবশ্যই থাকবে এবং এগুলো থাকলে ইনডিরেক্ট করার সময় কী লিখতে হবে এর পরিবর্তে সেটা আমাদেরকে জানতে হবে। এবং সেগুলো কি এখানে লেখা আছে দেখো, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টু নাইট থাকলে দ্য দ্যাট নাইট। ঠিক আছে, এই চারটা মনে রাখবা। দেন এখন আমরা মোটামুটি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো জানলাম। এখন আমরা জানবো ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কি? ইন্টারগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক বা ইনকোয়ার অফ বসবে। আচ্ছা, আগে আমরা একটা এক্সাম্পল দেই। হি said what is your name? সে বলেছিল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তো এইটা ইন্টারগেটিভ সেন্টেন্স তোমরা জানো, কারণ শেষে কোশ্চেন মার্ক আছে, তারপর ডাব্লিউএস অর দিয়ে আমাদের বাক্যটা শুরু হয়েছে। কিন্তু আমরা এটাকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কিভাবে করব সেটা একটু খেয়াল করো। রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্ক বা ইনকোয়ার অফ বসবে। তো রিপোর্টিং ভার্ব কোনটা ছিল? এই যে সেইড ছিল। তাহলে এটা যখন আমরা পরিবর্তন করব তখন কি করব? হি সেইডের বদলে আস্ক বা ইনকোয়ার অফ লিখব। আমরা আস্কড লিখলাম, যেহেতু এটা পাস্ট যার কারণে ইডি যুক্ত করলাম, হি আস্কড। তারপরে এখানে আমাদের কমা উঠে যাবে, উঠে যে ডাব্লিউএস অর দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএস অরই বসে যাবে। যদি ডাব্লিউএস অর না থাকে সেক্ষেত্রে আমাদের ইফ বা ওয়েদার বসে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ডাব্লিউএস অর যদি থাকে সেটাই বসবে, যদি ডাব্লিউএস অর না থাকে তখন ইফ বা ওয়েদার বসবে। এটা মনে রাখবা, ইফ বা ওয়েদার বসবে। আর বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই বাক্যটা যে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে, এই ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আছে, সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। কীভাবে করব? তাহলে হি আস্কড, এখানে যেহেতু ডাব্লিউএস অর দিয়ে আসছে, হি আস্কড হোয়াট, এখানে দেখো মাই নেম ওয়াজ। হি আস্কড, এখানে আমরা অবজেক্ট নিয়ে আসতে পারি। হি আস্কড মি, যেহেতু আমাদের এখানে অবজেক্ট মি আছে, হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম বা হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট ওয়াজ মাই নেম। ঠিক আছে, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট ওয়াজ, একটু হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম। তাহলে আশা করি এটা তোমরা ক্লিয়ার যে কি পরিবর্তন করলাম। আমরা এখানে আস্কড নিয়ে আসলাম কিসের বদলে? এখানে আমাদের ছিল সেইড, সেইডের বদলে আমরা আস্কড নিয়ে আসলাম। দেন আমরা এখানে অবজেক্ট ছিল না, অবজেক্ট নিয়ে আসলাম, কারণ অবজেক্টটা পরে আমাদের ছিল, যার কারণে আস্কডের পরে আমরা অবজেক্ট নিয়ে আসলাম। তারপরে এখানে ডাব্লিউ ইনভার্টেড কমা, আগে আমাদের কমা ছিল আর পরে ইনভার্টেড কমা ছিল। তো ইনভার্টেড কমা আমাদের যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন ইনভার্টেড কমা উঠে যাবে আর কমাও আমাদের উঠে যাবে। কমা উঠে যায় অ্যাসার্টিভে আমাদের ড্যাট বসে, কিন্তু ইন্টারগেটিভে আমাদের ড্যাট বসবে না। ইন্টারগেটিভে আমাদের এখানে যে ডাব্লিউএস অর থাকবে সেটা বসে যাবে, অথবা ইফ বা ওয়েদার বসবে। ঠিক আছে, দেন আমাদের টেন্স কি আসবে? এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আমাদের ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হোয়াট ইজ ইউর নেম ইজ ছিল, যার কারণে পাস্টে ওয়াজ হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ার। দেন এখন আমরা দেখব ইন্টারগেটিভ সেন্টেন্সের পরে কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে দেখো, আশা করি তোমরা এগুলোর সেন্টেন্সগুলো অ্যাটলিস্ট জানো, কারণ সেন্টেন্সের যে অর্থগতভাবে যে 5 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড যে তোমার গঠনগতভাবে যে 3 প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে সেন্টেন্সের যে প্রকার, এইগুলোর স্ট্রাকচার কিন্তু আমাদের জানতে হবে। এগুলো একেবারে বেসিক, যার কারণে আমরা ওই স্ট্রাকচারে যাচ্ছি না, আমরা তোমাদের ন্যারেশনের জন্য যতটুকু প্রয়োজন সেটা নিয়ে কথা বলতেছি।
তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমাদের থাকবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন এবং মূল ভার্বের সাথে আগে টু বসবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? সেটা আদেশমূলক হতে পারে, অনুরোধমূলক হতে পারে, ঠিক আছে, কিংবা উপদেশমূলক হতে পারে। এবং নেগেটিভের ক্ষেত্রে নট টু বসে। কখন নেগেটিভের ক্ষেত্রে? যখন কাউকে কোনো কাজ করতে নিষেধ করবে। তাহলে আমরা এখানে যদি একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেই, ধরো আমরা যেহেতু সবই হি দিয়ে করতেছি, হি দিয়েই করি। হি সেইড ওয়ার্ক হার্ড। এইটাকে দেখো, এটা ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। এই যে এখানে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে আমাদের ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়ে যায়। তো এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটাকে যখন আমরা চেঞ্জ করব, এটা আছে আমাদের ডিরেক্ট স্পিচে, এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব, তখন আমাদের কী করতে হবে? দেখো, এই যে হি আছে না, হি বসে যাবে। দেন সেইড আছে না, এখানে দেখো এইটা কি আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি আদেশ, এটা কি উপদেশ, নাকি এটা অনুরোধ? তো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, এটা উপদেশে হতে পারে, তাই না? আবার আদেশে হতে পারে। এখন ছোটো যদি হয় তাহলে আদেশ ধরতে হবে, উপদেশ বড় যদি হয় তাহলে উপদেশ ধরতে হবে। আমরা উপদেশ ধরি কারণ এটা ভালো কথা, যেহেতু কঠোর পরিশ্রম করতে বলছে। আমরা ধরো উপদেশ ধরলাম, এটা হি অ্যাডভাইজড। হি অ্যাডভাইজড, এখন কাকে বলছে? এটা অবজেক্ট ধরে নিতে হবে, হি অ্যাডভাইজড। আচ্ছা, অবজেক্ট যদি নাও ধরো, অবজেক্ট যেহেতু নাই এখানে আমরা ধরলাম না, হি অ্যাডভাইজড, তারপরে একটা টু নিয়ে আসতে হবে। দেন ভার্বের বেস ফর্ম যেটা আছে বসে যাবে, তারপরে যা আছে বসে যাবে, অর্থাৎ হি অ্যাডভাইজ টু ওয়ার্ক হার্ড। আর এখানে অবজেক্ট যদি থাকতো তাহলে অবজেক্ট আমরা দিতাম। যেহেতু ওয়ার্ক হার্ড বলছে, তার মানে অবশ্যই হতে পারে যে আমাকেই বলছে বা সামনে যে আছে তাকে বলছে। আর সামনে যে আছে তাকে যদি বলে তাহলে সেটা কি হয়? দেখা যাচ্ছে মিটা এখানে অবজেক্টে বসে যেত। তাহলে হি অ্যাডভাইজড মি টু ওয়ার্ক হার্ড, সে আমাকে অ্যাডভাইস দিয়েছিল কি? কঠোর পরিশ্রম করতে। তাহলে এখানে বিষয়টা, এখানে যখন আমাদের আবার দেখা যাবে কোনো কাজ করতে নিষেধ করবে, যেমন লেখা থাকলো যে হি সেইড ডন্ট প্লে ফুটবল অ্যাট নাইট, রাতে ফুটবল খেলো না। এই যে ডনটা আছে না এখানে, যার কারণে শুধু এখানে তখন টু বসবে না, তখন পরিবর্তন করলে আমাদের নট টু বসবে। তো চেঞ্জেসগুলো কখন কোথায় আসতেছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যখন ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল তখন কিন্তু আমাদের এই সেইডের পরিবর্তে আমরা নিয়ে আসছিলাম ইফ, বা সেইডের পরিবর্তে আমরা নিয়ে আসছিলাম আস্কড বা ইনকোয়ার অফ। কিন্তু যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখলাম তখন আমরা নিয়ে আসলাম কি? আদেশ হলে অর্ডার্ড, উপদেশ হলে অ্যাডভাইসড এবং অনুরোধ হলে রিকোয়েস্ট। এখন এখানে আমাদের বলছে আদেশের কথা, যার কারণে আমরা এখানে অ্যাডভাইসড নিয়ে আসছি। ওকে, উপদেশের কথা, তাই আমরা অ্যাডভাইস নিয়ে আসছি। তো অ্যাডভাইস নিয়ে আসার পাশাপাশি কী কী পরিবর্তন হবে? এই যে আমাদের কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়, টু বসবে, টু বসে বাকি যেটুকু আছে ওইটুকু বসে যাবে। তাহলে এইভাবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা করতে হবে। অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স দেখো। অপটেটিভ হচ্ছে ইচ্ছামূলক বাক্য, রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে উইজড বা প্রেইড বসে এবং সংযোগকারী হিসাবে ড্যাড বসা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, হি সেইড মে ইউ লিভ লং। এটা কিন্তু একটা অপটেটিভ, কারণ আশামূলক বা প্রার্থনামূলক বোঝাচ্ছে যে তুমি দীর্ঘজীবী হও। এটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কি করব? হি। দেন আমরা কি করব? এখানে দেখো ওই উইজড বা প্রেড, আমরা উইজড ধরলাম, এটা হি উইজড। দেন এখানে কমা উঠে যায়, কি বসবে? ড্যাড বসবে, হি উইজ ড্যাড। সাবজেক্ট কি আছে? ইউ আছে, তার মানে অবশ্যই সে ইউ কখন কাকে ফলো করে? অবজেক্টকে। তাহলে অবজেক্ট এখানে ধরে নিতে হবে আই, কারণ সে তো সামনে যাকে আছে তাকেই বলছে যে তুমি দীর্ঘজীবী হও, তাই না? তাহলে হি উইজ ড্যাট আই। মে থাকলে কি বললাম আমরা একটু আগে? মাইট, আই মাইট, সরি আই মাইট লিভ লং, আই মাইট লিভ লং, তারপরে ফুল স্টপ। তাহলে এইভাবে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে অপটেটিভ যখন থাকবে। আবার যখন এক্সক্লামেটরি থাকবে, এক্সক্লামেটরি সেম, জাস্ট আমাদের যখন হুররে থাকবে তখন আমাদের লিখতে হবে, যখন আনন্দ বললে বোঝালে কি হয়? হুররে থাকে, তখন আমাদের লিখতে হবে এক্সক্লেইমড উইথ জয়। যখন দুঃখ বোঝাবে তখন এক্সক্লেইমড উইথ সরো। এইটা বসালেই আমাদের পরেরটুকু ড্যাড বসিয়ে, অর্থাৎ এই যে কমা উঠে যায় ড্যাড বসবে, বাকিটুকু বসে যাবে। তাহলে এই এক্সক্লেমেটরি খুব সহজ।
অপটেটিভও সহজ, মোটামুটি সবগুলোই সহজ, জাস্ট আমাদেরকে স্ট্রাকচার একটু মনে রাখতে হবে। যেমন এখানে আমাদের উইজড বা প্রেড বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের আস্কড বা ইনকোয়ার অফ বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অর্ডার, অ্যাডভাইসড বা রিকোয়েস্ট এই টাইপের অর্ড বসে। তো রিপোর্টিং ভার্বটা যে চেঞ্জ হচ্ছে, এই রিপোর্টিং ভার্বটা কখন কোনটা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে কমা উঠে যে আমাদের কি বসতেছে, কমা উঠে যে আমাদের কিন্তু অ্যাসার্টিভে ড্যাট বসতেছে, অ্যাসার্টিভে ড্যাট বসতেছে, অপটেটিভে ড্যাট বসতেছে, এক্সক্লামেটরিতে ড্যাট বসতেছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের টু বসতেছে, আর যে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের কি বসতেছে, ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার। ঠিক আছে, তাহলে কখন ড্যাট বসতেছে 3 জায়গায়, অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কখন টু বসতেছে এক জায়গায় ইম্পারেটিভ, কখন ইফ বা ওয়েদার বসতেছে এক জায়গায় ইন্টারগেটিভ সেন্টেন্স। তো আশা করি এটা ক্লিয়ার তোমরা। আচ্ছা, স্পেশাল কিছু রুলস, এগুলো আমাদের তোমার যারা প্যাসেজ জেনারেশন করবো আমরা, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসেজ জেনারেশনের সময় এগুলো আমাদের থাকবে। যদি ইয়েস থাকে, ইয়েসের পরিবর্তে আমাদের রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে। যদি আমাদের নো থাকে, নো এর পরিবর্তে আমাদের লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি আমাদের স্যার বা ম্যাডাম থাকে, তখন লিখতে হবে রেসপেক্টফুলি বা পোলাইটলি। যদি আমাদের থ্যাংক ইউ থাকে ডিরেক্টে, তাহলে ইনডিরেক্টে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। তাহলে আরেকবার আমরা দেখি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি, থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। এটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, এখানে একটা অ্যানালজি দেখো, দ্য রিলে রেস। ন্যারেশন পরিবর্তন করা অনেকটা রিলে রেসের মতো বা লাঠি বদলের মতো। রিলে রেস বলতে লাঠি যে বদল হয় না, একজন দৌড়ে এসে লাঠি নিয়ে আরেকজনকে দেয়, সে ওই ডাক থেকে দৌড়ায় সীমানা পর্যন্ত যায়। তো এই ন্যারেশনটা অনেকটা লাঠি বদলের মতো। এখানে মূল বক্তার কথার অর্থ ঠিক রেখে শুধু সময় এবং বক্তার অবস্থান সামঞ্জস্যপূর্ণভাবে সাজিয়ে নিতে হয়। তথ্য একই থাকে কিন্তু বাহক বদলে যায়। অর্থাৎ আমরা যে ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্টই করতেছি, তো আমরা যখন ইনডিরেক্ট করতেছি তখন কিন্তু বক্তার কথা নিজের মতো করে বলতেছি, বক্তা যেভাবে বলছে সেভাবে আর বলতেছি না। তার মানে আমাদের কথা একই আছে কিন্তু বাহক বদলে গেছে। অর্থাৎ যেহেতু আমি বলতেছি, কেউ আমাকে বলছে, তার কথাটা আমি তোমাদেরকে বলতেছি, তাহলে সেখানে বাহক বদলে গেছে, কিন্তু সে যেই কথাটা বলছে সেই কথাটাই যেহেতু আমি তোমাদেরকে বলতেছি, যার কারণে আমাদের উদ্দেশ্য সেম আছে এবং কথা সেম আছে। তো যার কারণে এখানে দেখো যেটা বলছে, তথ্য একই থাকে, তথ্য একই থাকে কিন্তু বাহক বদলে যায়। তাহলে লাঠি বদলের মতো মনে রাখবো, ন্যারেশনটা হচ্ছে লাঠি বদলের মতো, তথ্য একই থাকে, জাস্ট বাহক বদলে যায়। আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিস করব। তোমাদের পরীক্ষাতে এইভাবে প্র্যাকটিস থাকবে, লেখা থাকবে রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পিচ। এই যে প্যাসেজটা আছে এটাকে নতুন করে তোমাদেরকে লিখতে হবে রিপোর্টেড স্পিচে। তো এখানে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 5 মার্কস। তো এই 5 মার্ক ইনশিওর করতে হলে, সিকিউর করতে হলে যে রুলসগুলো বললাম সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে এটা করতে হবে। তো আমরা একটু চেষ্টা করি। চলো, প্রথমে তোমরা কি করবা, প্যাসেজটা পড়বা। পড়ার পর তোমরা এখানে কে মানে বক্তা কয়জন আছে, কি বলতেছে সেই বিষয়গুলো চেষ্টা করো ফাইন্ড আউট করার। তো এখানে দেখো, আমরা যদি একটু পড়ি, কুড আই হেল্প ইউ স্যার সেইড দ্য রিসেপশনিস্ট। তাহলে এখানে আমাদের একটা বক্তা পেয়ে গেলাম। দেন দেখো, দ্য ম্যান রিপ্লাইড, তাহলে আর একটা বক্তা পেয়ে গেলাম, দ্য ম্যান। শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। দ্য রিসেপশনিস্ট সেইড, সেম বক্তা যেহেতু রিসেপশনিস্ট। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? ইয়েস আই হ্যাভ, হি সেইড। তাহলে হিটা এখানে দ্য ম্যানকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু করার ট্রাই করি। প্রথমেই আমরা দেখলাম এটা কে বলছে, দ্য রিসেপশনিস্ট বলছে, জানা রিসেপশনিস্ট, হ্যাঁ। দ্য রিসেপশনিস্ট সেইড কি বলছে দেখো, এখানে যেহেতু আমাদের এটা কোশ্চিন অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা জানলাম ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের ড্যাট বসে না, ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে ডাব্লিউএইচ অড অথবা ইফ বা ওয়েদার।
এখানে আমাদের WH অড নাই, যার কারণে ইফ বা ওয়েদার নিয়ে আসতে হবে। আমরা ইফ নিয়ে আসি, দ্য রিসেপশনিস্ট সেইড, ইফ আইটা সবসময় পার্সন কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে, সাবজেক্টকে রিসেপশনিস্ট। তাহলে ইফ আমরা এটাকে যদি সি ধরি বা হি ধরি, আমরা এখানে কি ধরতে পারি, আমরা হি ধরলাম না, সরি আমরা সি ধরি, কারণ এখানে যেহেতু হি একটা আছে আমরা এখানে সি ধরি। ইফ সি কুড হেল্প, এই ইউটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে ফলো করবে, যখন সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, অবজেক্টকে। এই বাক্যে অবজেক্ট কে ছিল, হি ছিল, এই ম্যান ছিল। তো দ্য রিসেপশনিস্ট সেইড ইফ শি কুড হেল্প হিম। দেন আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হয়ে গেল। তারপরে দেখো কি বলছে, দ্য ম্যান রিপ্লাইড শিওর আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি। তাহলে এই শিওর মানে হচ্ছে ইয়েস, যার কারণে আমরা এখানে বলবো দ্য ম্যান replied in the affirmative and said that কেন হলো, কারণ এখানে দেখো কমা আছে এবং এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে যায়, দ্যাট বসে। দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, আই ফলো করবে, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, তাহলে ফার্স্ট পার্সনকে সাবজেক্টকে ফলো করবে, এই বাক্যে সাবজেক্টকে ছিল, ম্যান ছিল, তাহলে হি হবে। হি, এই দেখো এখানে ওয়ান্ট আছে, ওয়ান্ট মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিটের, তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে হি ওয়ান্টেড হবে, হি ওয়ান্টেড। তারপরে যা আছে এক্সটেনশন বসে যাবে, হি ওয়ান্টেড টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর MD of the company। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। দেন কি বলছে দেখো, দ্য রিসেপশনিস্ট সেইড ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তোমার কি অ্যাপয়েন্টমেন্ট আছে দেখা করার। তাহলে এখানে আমরা বলবো দ্য রিসেপশনিস্ট এখানে দেখো আমাদের WH অড নাই, যার কারণে এখানে আবার আমরা ইফ নিয়ে আসবো। আস্কড ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে হ্যাভ আছে না, হ্যাভ থাকার কারণে এখানে পাস্টে হ্যাড হবে। ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। দেন দেখো সে কি বলছে, সেই মানুষটাকে বলছে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, সে বলছে ইয়েস আই হ্যাভ, আমার আছে। তাহলে এটা আমরা বলবো হি রিপ্লাইড in the affirmative and said he had, কমা দিয়ে, আচ্ছা কমা দিয়ে লাগবে না, and যেহেতু আমরা লিখবো, and said he had, তার আছে। ঠিক আছে, এখানে তোমরা বলতে পারো হি হ্যাড অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্টের কথা এখানে লেখা নাই, তারপরেও তোমরা এখানে যুক্ত করতে পারো। এইভাবে তোমাদেরকে যখন ন্যারেশন আসবে, ন্যারেশনটা ফিল আপ করতে হবে। এখানে ন্যারেশন এইভাবে যদি করো, রুলস ঠিক থাকবে এবং তোমাদের যে 5 নাম্বার আছে সেটা সিকিউর করতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের ক্লাসে তোমরা মোটামুটি ন্যারেশন সম্পর্কে একটা ভালো বেসিক কনসেপ্ট তোমরা পাইছো, পাশাপাশি কী করে পরীক্ষা লিখতে হবে সেটা তোমরা বুঝতে পারছো। তো নেক্সট দিন আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। আশা করি তোমরা সবাই আগামী দিনেও আমাদের ক্লাসে জয়েন হবে এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাদের যে পেইড বেসে আছে সেই পেইড বেসে ভর্তি হবে আশা করি। পেইড বেসে আমরা যেগুলো কঠিন টপিক আছে সেগুলো টপিকের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ, এবং সেখানে কোশ্চেনের
সেশন থাকবে, তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারবা, আমরা সেখানে অ্যান্সার দেবো ইনশাল্লাহ সরাসরি লাইভে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।